আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আখি, আহাদ, তিশার সাথে থাকবে পদ্মাপাড়ির খুকি, সাবিনা, মিম সহ তিশা পরিবারের সকলকে নিয়ে। আর আজ অবশ্যই এই যে আখি, আহাদ, তিশা এদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, আমরা বিভিন্নভাবে জানতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আখিকে নিয়ে এই যে আহাদ এবং তিশা এরা বিভিন্ন রকম গল্প রচনা, মিথ্যা বানোয়াটভাবে হেনস্থা করার জন্য, আখির উপর ক্লেম দেবার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনি কি বিভিন্ন রোস্টার, বিভিন্ন মানুষের কাছে যে আহাদ বলছে যে আখিকে নিয়ে রোস্টিং করেন, তার বিনিময়ে আপনাকে এটা দিব ওটা দিব, বিভিন্ন রকম তথ্য দিয়ে সাহায্য করব, বিভিন্ন রকম হোপ দেখাচ্ছে। জানতে পারলাম আহাদ নাকি এও বলেছে যে একটা ইউটিউবার, নাম বলবো না, আপনারা অবশ্যই যারা আখির সাথে সংযুক্ত আছেন তারা সেই ইউটিউবারের সেই লিঙ্কটা পেয়েছেন। তাকে আহাদ বলেছে যে আপনি এই যে আখি সবসময় আমার সঙ্গে যখন একটা মানে আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, বাস্তবতা খাতিরে আমার কথাটা বলতে হচ্ছে যে আহাদের সঙ্গে যখন আখি অন্তরঙ্গ মুহূর্ত, অর্থাৎ বুঝতেই পারছেন, রাত্রিযাপন করতে যাইতো যখন এই আহাদ, তখন নাকি আখি তাকে বলতো যে তুমি আমাকে সেইভাবে, আমার এক্স যেরকমভাবে আমাকে ধরতো, যেরকমভাবে আমাকে আদর সোহাগ করতো, তুমি সেইভাবে করছো না। এইভাবে আমার সঙ্গে সবসময় আখি তার এক্স বয়ফ্রেন্ডদের নিয়ে কথা বলতো, এক্স হাজব্যান্ডকে নিয়ে কথা বলতো। তার যে এক্স বয়ফ্রেন্ড আলামিন ছিল, সেই আলামিনের সঙ্গেই সে আলামিনকে এখনও ভালোবাসে, আলামিনকে ভুলতে পারছে না, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা ওই ইউটিউবারকে বলেছে যে একটা রোস্টিং ভিডিও একটা আখিকে নিয়ে বলতে, যেটা আখির চরিত্রের উপর, যেটা আখির মানে ভবিষ্যতের উপর, আখির পরিবারের উপর একটা ক্লেম আসবে, এই ধরনের একটা ভিডিও তাকে বানাতে বলেছিল। সে তখন বলেছে যে এই ধরনের কথা যে আখি বলেছে, কোনো প্রমাণ কি আপনি দেখাতে পারবেন? কিংবা আখি যে আলামিনের কাছেই গিয়েছে, আলামিনকে ভালোবাসতো, এরকম কোনো তথ্য কি আপনি আমাকে দিতে পারবেন? তখন আহাদ বলেছে যে না, সেটা কিভাবে দিব, এটা অনেক দিনের আগের তো, অনেক তথ্যই ছিল, কিন্তু আসলে এখন কিছুই আমি দিতে পারবো না, কিন্তু আমি বলছি আপনি বলেন। তারপর সে এগুলা করতে রাজি হয়নি, অর্থাৎ আহাদ যে রিকোয়েস্ট তাকে করেছিল আখিকে নিয়ে রোস্টিং করার জন্য, বাট তিনি রাজি না হওয়ার কারণে তিনি খেপে গেলেন সেই রোস্টারের উপর, সেই ইউটিউবারের উপর। পরবর্তীতে সেই ইউটিউবার কী করলো, যে এই যে আমরা বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি অনলাইনে, বিশেষ করে ফেসবুকে আখির আগমন, তো ফেসবুকে আখির প্রায় 300K ফলোয়ার্স হতে যাচ্ছে। তো সেই 300K ফলোয়ার্সের অনেক রকম তথ্য, অনেক রকম গল্প বিভিন্ন র্যান্ডম বেরিয়ে আসছে, র্যান্ডম আইডি থেকে বেরিয়ে আসছে। তো সেখান থেকে হয়তো বা সেই রোস্টার কোনো একটা কালেক্ট করেছিল যে আখি এরকম তিশার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে চলে এসছে, তিশা আখির গায়ে হাত তুলেছে, আখিকে এক কাপড়ে বের করে দিয়েছে, আখির বাচ্চাকে বের করে দিয়েছে, আখির বাবার সঙ্গে রাব ব্যবহার করেছে, আখির মার সঙ্গে রাব ব্যবহার করেছে, এবং আখি তখন উত্তেজিত হয়ে বিভিন্নভাবে এই তিশার মা সম্বন্ধেও বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। হয়তোবা সেই রোস্টার কোনো একটা জায়গা থেকে তিশার মার কিছু কালেক্ট করেছিল, যেটা তিনি তার ওই চ্যানেল থেকে প্রকাশ করেছিল। তখন সে কপিরাইট মেরেছে কে? তিশা এবং আহাদ দুজনে দুই আইডি থেকে কপিরাইট মেরেছে তাকে। যতটা তিনি বললেন যে সেই কপিরাইটটা তুলে নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন আহাদ এবং তিশাকে, কিন্তু তিশা, আহাদ ফোনটা ধরেনি, তিশা ফোন করে যাতা ব্যবহার করেছেন এবং বলেছে যে আমি ভাবি বলছি, আপা কিংবা বোন নই, আমি হলাম আহাদের বউ, আর আহাদ যে জিনিস পারেনি, আহাদ যেটা বোকা, আহাদ যেটা করতে পারে না, আমি সেটা করতে পারি, আমি তোকে দেখিয়ে দিব, আমার মাকে নিয়ে এ ধরনের কথা বলার জন্য। কিন্তু তিনি নাকি তার আগেই একটা মানে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন, ক্ষমা চেয়ে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন ইউটিউবে, যে তার হয়তো বা র্যান্ডম কোনো আইডি থেকে তথ্য ভুল এসছে, তো সেই ভুল হওয়ার জন্য আমি সরি, এবং তিশাদেরকেও রিকোয়েস্ট করেছিল, কিন্তু তারা উল্টা তাদেরকে ছাড়ি দিল। পরবর্তীতে সে তো আর কম নাই, তোমরা হলো 2 দিনের বৈরাগী, 2-3 বছর হলো তোমরা হলো অনলাইনে এসে পপুলারিটি হয়েছো, একটা জায়গায় চলে এসছো, ভাইরাল হয়েছো, তারা তো এই না যে তোমরা বাংলাদেশ কিনে নিয়েছো, বাংলাদেশের আইন কিনে নিয়েছো, বাংলাদেশের তথ্য প্রযুক্তি তোমাদের হাতে চলে। তো যাই হোক,
এই যে কপিরাইট যে মারছে সেই কপিরাইটটাও ছিল ভুল তথ্য। হ্যাঁ, এই যে কপিরাইট মেরেছে যে তাদের ভিডিও চুরি করে নাকি ওই ছেলেটা ছেড়েছে, কিন্তু ওই ছেলেটা তো একটা র্যান্ডম অনলাইন থেকে ফেসবুক থেকে বোধহয় নিয়েছে, একটা ভিডিও কালেক্ট করে সে ছেড়ে দিয়েছে। তো তারা যখন মারেনি তখন সেখানে কিন্তু এই তিশা এবং আহাদের কপিরাইট মারার কোনো যুক্তি হয় না, যেহেতু তাদের ইয়ে থেকে তাদের কোনো ভিডিও এই ছেলেটা ছাড়েনি, এই ছেলেটা অন্য কারোর ভিডিও কালেক্ট করে ছেড়েছে। তাই এই ছেলেটা যদি এখন ইউটিউবের যে অ্যাপ্লাই করে এই যে প্রমাণ দেখাতে পারে, তখন কিন্তু তিশা এবং আহাদের আইডিতেই প্রভাব পড়বে। তো যাই হোক বন্ধুরা, সেটা তাদের ব্যাপার। ঘটনা হলো এসব ইস্যু যখন আখির কাছে চলে আসলো, আখির হাতে আসলো, আখি প্রমাণ পেল। আমরা আগেও জানতাম আখির বিভিন্ন রকম আইডি হ্যাক করার তারা চেষ্টা চালাচ্ছে, আইডি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। আর আখির নামে তো যা তা মিথ্যা কথা, বা তার বাবার নামে, তার এক্স আলামিনের নামে ইত্যাদি ইত্যাদি ভুল তথ্য, অনেক রকম গীবত, অনেক রকম হেনস্থা করার চেষ্টা করছে। তো আখিকে অনেক আগেই বলা হয়েছিল আইনের সহায়তা নিতে। যাই হোক, আখি একটু দেরি হলেও অবশেষে কী করলো, আইনের আশ্রয় নিল। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আখি আইনের আশ্রয় নিল, আইনের কাছে সে আবেদন জানালো, আইন অভিযোগ দিল যে তার নামে এ ধরনের হুমকি আসছে, তার চরিত্রের উপর এ ধরনের ক্লেম দেওয়া হচ্ছে, তার পরিবার ইত্যাদি ইত্যাদিভাবে আখি অবশেষে কী করলো, অবশেষে আইনের উপর সম্মান দেখিয়ে, আইনের উপর শ্রদ্ধা জানিয়ে সে একটা অভিযোগ দায়ের করে এসছে থানাতে। খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এখন আখির একটা খারাপ ছবি, একটা খারাপ কথা বলতে গেলেও তিশার ভেবে চিনতে বলতে হবে। আর এই যে আখিকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো, সেখানে উল্লেখ করা হয়েছে, সেই অভিযোগে উল্লেখ করা হয়েছে যে তার প্রথম সতীন এবং তার হাজবেন্ড তাকে মানসিক শারীরিকভাবে বিভিন্ন রকম নির্যাতন করত। তার সে অনেকবার ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছে, অনেকবার ঘর ছাড়া হতে চেয়েছে, প্রতিবারই তাকে বিভিন্ন রকম আশ্বস্ত করে আবার ফিরিয়ে নিয়ে গিয়েছে, অবশেষে আবার টর্চারের শিকার হয়েছে। আর এসব নির্যাতন মামলা থেকে বাঁচবার জন্য তিশা নতুন নাটক সাজিয়েছে। তিশা বলছে যে আহাদ নাকি পাগল হয়ে গিয়েছে, আহাদ নাকি সাইকো রোগী, আহাদ পাগল। তিশা এখন আহাদকে পাগল সাজাচ্ছে, একজন পাগল, সে নাকি আবার বাবা হতে যাচ্ছে, সেই সাইকো রোগীর সন্তান আবারও ধারণ করতে যাচ্ছে তিশা। এটা কি কখনো মানে বিশ্বাসযোগ্য কথা? একজন সাইকো রোগী সে কী করে যার সঙ্গে রূঢ় ব্যবহার করছে, মানে তিশা বলছে যে এমন মাঝে মাঝে হাই টেম্পারেচার হয়ে যায় যে তখন আমার সঙ্গে কি বলছে না বলছে কাউকে মানে না, কাউকে চেনে না। শুধু চেনে হলো তার ওই যে উল্লুক্কা পাঠা একটা ভাই আছে স্বামী, তাকে নাকি চেনে। সে নাকি তখন বলে যে আহাত ভাই চলেন আমরা একটু বাইরে ঘুরে আসি। তারপর সে সেই উল্লুক্কা পাঠা শালার সঙ্গে আহাত নাকি বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সে ভুলে যায় সে কী করেছিল, তার রাগ হয়েছিল, সে তিশার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সে পরিবারে উত্তেজিত হয়ে কথা বলছে, মার ধর কত কিছু করেছে, এসব থেকে কিছুই তার মনে থাকে না। সে খুব স্বাভাবিকভাবে তখন নাকি বাইরে স্বামী উল্লুক্কা পাঠা ওই শালার সঙ্গে ঘুরতে থাকে। তো এইসব তাই সে তিশা বলছে যে আসলে আমার স্বামী যে এ ধরনের কাজ করে। আর এদিকে তো আহাদ এসব কথা বলতে যে গতদিন সে বলছে যে তিশার সম্বন্ধে কিছু কথা সে বলতে যে বলছে যে আমার এই দুঃসময়ে আমার এই আমি যে হাই টেম্পারেচার হয়ে যাচ্ছি, অকথ্য গালিগালাজ করছি, উগ্র মেজাজ করছি, অন্য কোনো মেয়ে হলে না ছেড়ে চলে যেত, কিন্তু না, এই যে এই তিশা ছেড়ে যায়নি। কেন ছেড়ে যাবে তিশা, কেন ছেড়ে যাবে? নাটকের মূল লেখাটাই তো তিশাই তো এইসব স্ক্রিপ্ট লিখে থাকে। তাই ধরে ধরে তোমরা নাটকবাজি করো, তোমরা ক্যামেরার সামনে এসে সেই সব স্ক্রিপ্টের কথা লেখাগুলা তোমরা বলতে থাকো, তোমাদের নিজস্বতা নেই। সব কিছু মূল হলো এই তিশা যেভাবে ঘোরায়, তিশা যেভাবে তোমাদের ইনকাম করায়, সেটা তিশার মাও স্বীকার পেয়েছে যে তুমি বেকার, আহাদ একটা বেকার ছেলে, তিশাই এই সংসার চালায়, তিশার জন্যই এই সংসার টিকে আছে। তো এসব কথা বলার সময় আহাদ তিশার গায়ে বারবার জড়িয়ে ধরছিল। তিশা তো গদগদ হয়ে মনে হচ্ছিল তিশার
বাচ্চার বয়স বায়ো কি টায়ো, সে কি অবস্থা, ঠোঁট বাঁকা ঝাঁকা ইলকি বিলকি অবস্থা। তো একটা পাগলের সন্তান ধারণ করার আগে একটা সচেতন মহিলা কি করে একজন সাইকো রোগের বাচ্চা পেটে ধারণ করতে পারে, সেই বাচ্চা কি করে সুস্থ স্বাভাবিক হয়ে পৃথিবীতে আসবে, এটা আসলে মাথায় ধরছে না। আর যেহেতু একজন সাইকো রোগী, যেহেতু আহাদ একটা পাগল, সেই পাগল কখনো কিভাবে সন্তান দিতে পারে এটা নিয়েও কিন্তু সেই রোস্টার প্রশ্ন তুলেছে। প্রশ্ন তোলাটাই স্বাভাবিক, কারণ বারবার বলছে যে এই যে তার হাজবেন্ড আহাদ নাকি সাইকো রোগী, তাকে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, তাকে ওষুধ খাওয়াচ্ছে। আসলে সবই হলো নাটক, যাতে নারী নির্যাতনের কেচে না পড়তে হয় আহাদকে, যাতে আহাদ এই যে টাকা না দিয়ে যে ডিভোর্স দিয়েছে, এই আখিকে তালাক দিয়েছে, সেই দেনমোহরের টাকাটা পর্যন্ত দেয়নি এই আহাদ। সেই টাকা মওকুবের জন্য এবং এই যে যখন তখন কেস উঠে যেতে পারে যে নারী নির্যাতনের কেস, সেই কেসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা সুন্দর নাটক সাজিয়ে বসে আছে এই তিশা। তিশা এখন আহাদকে পাগল সাজিয়ে ভিতরে কি করছে, সাভারে যে নতুন বাসা নিয়েছে, বড় ফ্ল্যাট নিয়েছে, সেখানে তারা ফিল্ম ইন্ডাস্ট্রি করছে, ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি করছে, যেখানে ব্লগ হবে, যেখানে গান হবে, তার জন্য নতুন নতুন মুখও খুঁজছে। আমার তো ধারণা যে এর মধ্যে না জানি কি অপকর্ম, না জানি কোন ফিল্ম চলে। কারণ আজকাল কিন্তু ওই যে এই ধরনের এই 16, 17, 18, 20 বছরের বাচ্চা মানে ছেলেপেলেদের নিয়ে বিভিন্ন রকম রমরমা ব্যবসা চলে বিভিন্ন ফ্ল্যাট বাসায়। আর এদের তো মা মেয়ে অর্থাৎ তিশার মা তো এই ধরনের অভিজ্ঞতায় আছে, চামড়ার ব্যবসা কিংবা চামড়ার ফিল্ম টিলিম কিছু করবে, এ ধরনের অভিজ্ঞতা তো তিশার মায়ের আছে, তা আমরা বহু প্রমাণই পেয়েছি। তো সেটাই আধুনিকতার সাথে ডিজিটালভাবে করবার জন্যই কি তাহলে এত সুন্দর বাড়ি নিয়েছে? আমার তো মনে হয় সেই ধরনের কিছু একটা করবার জন্যই এই আহাদ এবং মানসিক রোগী পাগল আহাদ কি করে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির এসব ফিল্ম করবে, ফিল্ম ডাইরেক্টর হবে, ছবি ধারণ করবে, সে নাকি সাইকো রোগী, সে নাকি ওষুধ খাচ্ছে, তাহলে কি করে করবে? তাকে নাকি কে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেও থাকে, সেটা করেছে তিশার মা, যাতে তিশার মার কথায় ওঠে বসে। তিশা বলেছিল যে এটা তো সৌভাগ্য, আমার কথায় তোমরা বলো আহাদ আমার কথায় ওঠে বসে। প্রত্যেক হাজবেন্ডের এমন হওয়া উচিত যে স্ত্রী কথায় উঠে বসে না, প্রত্যেক স্বামীর বিবেক দিয়ে চলা উচিত। স্ত্রী কথায় ওঠে বসে সেটা তো রাম ছাগল হয়ে গেল। বিবেকবান পুরুষরা স্ত্রীকে সম্মান করে, স্ত্রীর যে কথাটা রাখার যোগ্য সেটাই রাখে। এখন স্ত্রী তাকে বিয়ে দিতে চাইবে, তাই সে একটা মেয়ে হবে, একটা মেয়ের জীবন নষ্ট করবে, সেই ঘরে বাচ্চা দিবে, সেই বাচ্চার জীবন নষ্ট করবে। আর এটা একটা হাজবেন্ড, সেটাও তো স্ত্রী, তাকেও তো ইসলামিক শরিয়াত মতে বিয়ে করেছে, তাহলে তার কথা না শুনে আর এক স্ত্রীর কথা শুনবে? এটা কি কোথাও লেখা আছে? এটা কি কোনো পুরুষ যদি তার বইয়ের অযৌক্তিক কথা শুনে থাকে, তাহলে বলবো সেই পুরুষের পুরুষত্ব শুধু ওই লিঙ্গটা থাকলেই পুরুষ হয় না। পুরুষত্ব হতে হলে ব্যক্তিত্ব লাগে, মনুষ্যত্ব লাগে, বিবেক লাগে, যার কিছুই ওই আহাদের নেই। আহাদ বলছিল তার দাঁত নিয়ে অনেকে ইনসাল্ট করে, এই দাঁত নাকি তার মা আর খুব গর্ব করে, খুব পছন্দ করে, খুব গর্বিত বোধ করে। আরে সবারই গজদাঁত, একটা কি দুটো ভালো লাগে, কিন্তু সেই গজদাঁত যদি হয় 32টার 32টা আরও 32টা গজদাঁত, অর্থাৎ এক মুখে যদি 66টা দাঁত থাকে, যেখানে 32টা দাঁত থাকার কথা, সেখানে 66টা দাঁত দিয়ে করে কি সেই গজদাঁত দিয়ে? এগুলো মানে উদ্ভট ভৌতিক কাহিনী, ভৌতিক দাঁতের একটা সিস্টেম, ভৌতিক চরিত্র যেমন তেমনি হলো ভৌতিক দাঁত। এসব কথা বলে আসলে কোনো লাভ নেই, মানে বললেও হাস্যকর হবে। তো বন্ধুরা, আমি আহাতদের নিয়ে অন্যদিন আরেকটা ভিডিও করব। আজ কিন্তু কিছু কথা বলতেই হবে খুকিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, খুকি তার মামা শ্বশুর বাড়ি যেয়ে বারবার কোন এক মামা শ্বশুর, সিজু মামা শ্বশুরের একটা বিল্ডিং করেছে, ফ্ল্যাট বাসা করেছে, একতলা ফ্ল্যাট বাসা, তাও মানে সেই রকমভাবে এখনও করে উঠতে পারেনি, দালান আর কি দিয়েছে, সেটা বারবার
দেখাচ্ছে। ঘরের মধ্যে ঢুকলে তো সেই ওয়ার্ডরোবের উপর হাঁড়ি পাতিল ভরা। গ্রাম্য বাড়িতে একটা বিল্ডিং যেরকম হয় সেই বিল্ডিং দেখিয়ে, আর সে জমিদার, নানা বাড়ির জমিদার, মামারা তার ইত্যাদি ইত্যাদি বারবার গল্প ঠেলায় মানে খুকির পা পড়ছে না। খুকির মোবাইলে শুধু তার মামা শ্বশুরের জমিদার বংশের সিনারি দেখাচ্ছে। আর এগুলা কেন দেখাচ্ছে জানেন? শারমিন তার ভিডিওতে বলেছিল যে আমার মামা বাড়ি কখনো হাত পাতলে মানে কিছু না কিছু পাই আমরা, বিপদ আপদে যেখানেই আমরা যা কিছুই হোক না কেন, মামা বাড়ি আসলে কখনো মামা বাড়িতে কিছু চাইলে কখনো আমরা খালি হাতে আসি না। যদিও সেটা ধার থাকে, কিন্তু আমরা ওখানে বিপদে হাত বাড়ালে কিছু পাই। আমার মামা বাড়ির অবস্থা ভালো, তারা বিদেশ থাকে। তো সেই সব টেক্কা দেওয়ার জন্য, শারমিনকে টেক্কা দেওয়ার জন্যই মিম এবং এই যে তিশা তারা পাঠিয়েছে খুকিকে। খুকিকে তারা কাজে লাগিয়েছে, খুকিকে তারা তার মামা বাড়ি পাঠিয়েছে, অর্থাৎ তিশা আর মিমের মামা বাড়ি পাঠিয়েছে মামা বাড়ির জমিদার, মামা বাড়ির জমিদার দেখাতে। তো জমিদার বাড়ি তো জমিদার বাড়ির আপ্যায়ন দেখলে নাকি হাই সোসাইটিও এরকম আপ্যায়ন পাবে না। তো দেখলাম তো কি আপ্যায়ন, ওই যে ছোট ছোট মাছ কেটে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা যে যার সামর্থ্য অনুযায়ী এনেছে। কিন্তু একটা ব্যাপার বেশ সন্দেহ, সেটা হলো সত্যিই কি যে নানি বারবার বলছে ওটা কি রিয়েল নানি? ওটা কি এই যে তিশার মা মাহিনুর নাকি কোহিনুর, কি যেন নাম মহিলার, মাহিনুর বোধহয় তিশার গ্রামের মানে বাবা মার দেওয়া নাম মাহিনুর। তো এই যে আসলে কি এটা তিশার আসল নানি, তিশার মার আসল মা? আমার তো চেহারা মানে ছবি, বয়স কোনো কিছুতেই মনে হয় না মা। আর মা মেয়ের মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা থাকা উচিত, সেটাও কিন্তু দেখা যায় না। কখনো এই মহিলাকে দেখলাম না, ওই মানে এই যে তিশার মাকে দেখলাম না কখনো তার মাকে মা বলে ডাকতে। একবারও, এই যে খুকি বারবার নানি বলছে, কিন্তু তিশার মা কখনো মা কিংবা কাছে বসে মাকে খাওয়ানো, মার যত্ন নেওয়া, আবার দেখা হবে কিনা মায়ের সঙ্গে, যেহেতু তারা বছরে একবার দুবার আছে। তো সেই কোনো আন্তরিকতাই নেই এই মা মেয়ের মধ্যে। এই বুড়া বয়সে আন্তরিকতা কিন্তু আরও বেড়ে যায়, বাট তাদের মধ্যে কোনো আন্তরিকতা দেখা যায় না। তাই খুব সন্দেহ হয় এই নানি তিশার আপন নানি নয়, এই নানির মধ্যে কিছু একটা রহস্য লুকায়িত আছে। তো বন্ধুরা, ওদিকে দেখতে পেলাম যে এই অপমান করেছে এই তিশা এবং বাপ্পি শাহিন আর সাবিনাকে। সেই সাবিনা শাহিন প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর শাহিনের কাছে তো তিশা অবশেষে ফোনে বলেই দিয়েছে, তোমাদের থাকতে বলবো কেন, সামনের এই অনুষ্ঠানে খুকি ভালো কাজ করে, খুকি ভালো কাজ করতে পারে, ভোলা ভালো কাজ করতে পারে। তাই তো তানজিলা এবং বাপ্পি, বিশেষ করে তানজিলার কথাই বলেছে, যে তানজিলা বলেছে যে ছোট মামা মামিকে আসতে বলো, আর এদেরকে মানে যেতে বলো, সেটা আর বলেনি। বলছে তাই তোমাদেরকে পাঠিয়ে দিয়ে ঘর খালি থাকবে, ওদেরকে দিয়ে আসছি, কারণ তোমার বউ তো কোনো কাজ করতে জানে না, সাবিনা কোনো কাজ করতে পারে না, তাই তাদেরকে না দিয়ে খুকি একাই 100, খুকি একাই সব কাজ করতে পারে। হ্যাঁ, 3 বেলা ভর্তা বানাতে পারে, রান্না বান্নার কাজ করতে পারে, বিনিময়ে একটু ভিডিও তৈরি করতে পারে, আর সাথে ওই বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারে। আর যেখানে বাপ্পি গাড়ি পাঠিয়েছিল সেখানে তো পোস্তই আসে না, যে মানে জার্নি খরচটাও বেঁচে গেল। সব কিছু মিলিয়ে ফিরিতে ফিরিতে খুকি একটু ভিডিও তৈরি করতে পারলো, ঘোরা হয়ে গেল। বিনিময়ে যদি গায়ে পরিশ্রম দিতে হয়, খুকি সেটা দিতে রাজি। আর ওদিকে বাপ্পি তো বেশ মানে কি বলবো, খুকিকে নিয়ে তার তো মানে অন্যরকম একটা গর্ব। খুকিকে হেসে হেসে গায়ে গতরে হাত দিয়ে বিভিন্নভাবে খুকিকে পাম্পট্টি দিয়ে সব ধরনের কাজ করাতে পারে খুকিকে দিয়ে। খুকির উপর শিখুক প্লিজ, ইত্যাদি ইত্যাদি দেখায়। কিন্তু বাজারের বেলায় নবঢন্ডন। কী খাইয়েছে আবার ঠিকই বলেছে, যে কী খাওয়াতে পারলাম না পারলাম, ঠিকই তো আলাদা কিছু বাজার করেছে। এই যে অনুষ্ঠান সম্পর্কে একটা মাছ এনেছে, কাতলা মাছ 4-5 কেজি ওজনের, সে কাতলা মাছ এনেছে। আর ওই যে পুঁটি সাইজের যেগুলা মানুষ মানে খুব বিপদে পড়লে খায়, সেই ইলিশ মাছ 1 কেজিতে 6টা-7টা হয়, সেই সাইজের পুঁটি মাছ সাইজের ইলিশ মাছ, এগুলা এনে সেগুলা রান্না করে খাইয়ে দিয়েছে। আর কোরবানি ফ্রি মাংস ছিল, মানুষকে না দিয়ে যা ফ্রিজে জমিয়েছিল সেগুলা দিয়ে পোলট্রি মুরগি দিয়ে চালিয়ে দিয়েছে। কিন্তু নিজের বেলায় ঠিকই বাপ্পি ওই যে দেশি মুরগি, দেশের নিজের আর তান নাকি দেশি মুরগি ছাড়া খায় না। তান দেশি আর অদেশি আছে, তানকে যা দিবে মোটামুটি মাংস জাতীয় জিনিস যা দিবে, প্লেট নিয়ে সে অন্য ঘরে পেট পুজো করতে থাকবে। তো তানের ভবিষ্যৎ যে কী হবে
হবে। আর এটা কিন্তু বোঝে, কে বোঝে? সাকিব। সাকিব তো জম কিপটা। যাই হোক, সাকিবকে দেখলাম, মানে তানজিলার বরকে দেখলাম যে সে তার ছোট ছোট শালাশালিকে নিয়ে বাইকে করে একটা ফাস্টফুডের দোকান ঢুকেছে। তো ওখানে তো খুকির ছেলে মেয়ের মধ্যে তো মানে কি বলবো, কোনো ভদ্রতা নাই, কোনো কিচ্ছু শেখায় না খুকি। সেই যে বলছে বার্গার খামু, পিৎজা খামু, বড়টা খামু, এটা ওটা বলছে, কিন্তু সাকিব তো পিজা বাদে অত বড় একটা পিজার দাম আছে। সাকিব তাই ছোট পিজা দিতে চেয়েছিল, যা 200-300 টাকায় হবে। কিন্তু খুকির ছেলে বলে কথা, খুকির ছেলে ঠিকই 700-800 টাকার পিজা ধরে বসছে। তো 700-800 টাকা দামের পিজা খাবে অবশ্য। ওটা বোধহয় আনেনি, স্লাইস করে কাটা ছিল, সে কাটা বোধহয় কয়েক পিস এনেছে। আস্ত পিজা আনলে তো অবশ্যই সেটা দেখাতো। তো ঠিকই সাকিব ওটা বোঝে যে আমার বাজেট 400-500 টাকার ঊর্ধ্বে খরচ করব না, এর মধ্যেই জানিয়ে যাব। তো ওই স্লাইস করে কেটে বোধহয় কয়েক পিস নিয়ে এসছে। আর বার্গার খেতে চেয়েছিল, ওটা বোধহয় কপালে আর জোটেনি খুকির ছেলের। তো খুকির এগুলো আসলে দেখে শিক্ষানো উচিত তার বাচ্চাদের, যে কারোর বাড়ি গেলে ভদ্রতার সাথে, কারোর সঙ্গে গেলে ভদ্রতার সাথে কিভাবে চলাফেরা করতে হয়। খুকি নিজেও যেমন ভদ্রতা জানে না, খুকির ছেলে মেয়েগুলোও ভদ্রতা শেখায়নি। আর কাকে বলবো, ওই যে শাহিনের যে ছেলেটা, এত দুরন্ত, হতে পারে ও ছোট, কিন্তু ছেলেটা দুষ্টামিটা অতিরঞ্জিত চঞ্চল। ছেলেটা যেখানে যাবে সেখানেই বিপদ ঘটাবে, বেড়াতে গেলেও বিপদ, নিজের ঘরে গেলেও বিপদ। ছেলেটা মানে সবসময় দুষ্টামির শিরোমণির জন্য ওকে কেউ তেমন একটা পছন্দও করে না। দেখলাম যে সেদিন জন্মদিন পালন করছে শাহিন, সেই জন্মদিনে কি করলো, বাচ্চাটা দরজা আটকিয়ে দিল। আর ওদিকে মাসুদ মাসুদ কী করছে, তাই নিয়ে বিরাট বড় এক কন্টেন্ট তৈরি করলো, মিথ্যাচার কথা বলল, এই যে এ হয়েছে ও হয়েছে। যাই হোক, অবশেষে বাচ্চা মানুষ হতেই পারে এরকম কিছু একটা, কিন্তু তাই বলে প্রতিনিয়তই এই ছেলেকে নিয়ে কিছু একটা ঘটেই যাচ্ছে। তো সব কিছু মিলে আল্লাহ যেন সবার বাচ্চাই হেফাজত করে। তো এই এই চঞ্চল ধরনের বাচ্চার মাদের আরও সতর্কতার সাথে বাচ্চা পালন করা উচিত, বাচ্চা রাখা উচিত, দেখা উচিত। তো এক্ষেত্রে শারমিনের আরও সতর্ক হতে হবে, শারমিনের নিজের বাচ্চার প্রতি আরও বেশি কেয়ার নিতে হবে। আর ওই শাহিনের উপর নির্ভর করা যাবে না। শাহিনরা সবসময় নিঃস্বার্থপর, শাহিনরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। যেটা তিশা এই যে কাজ করতে পারবে না বলে একেবারে অনুষ্ঠানের মুখে ভাই বোনকে পাঠিয়ে দিল স্বার্থপরের মতো। অন্য কেউ হলে, হ্যাঁ খুকিরা আসছে থাক, বাড়ি তো খোলাই আছে, নিচতলা উপরতলা খালি আছে, তো পারত কিন্তু এই যে তিশা, সাবিনা এবং শাহিনকে রেখে দিতে। সেটা কিন্তু রেখে দেয়নি, বরং তাদেরকে ভাগিয়েই দিয়েছে বলা চলে। আর এই প্রতিশোধ নেওয়ার জন্যই সাবিনা বড় বড় বাজার করে দেখাচ্ছে, সাবিনা অনুষ্ঠান করছে, নাচ গান করছে, শাহিন বাচ্চার অনুষ্ঠান করছে। আর মিম তো না পাচ্ছে এদেরকে কিছু বলতে, না পাচ্ছে ওদেরকে কিছু বলতে, কারণ তার এখন বলার সময় হলো শ্বশুর বাড়িকে নিয়ে জ্বলা। সে শ্বশুর বাড়িকে নিয়ে এমন জ্বলা জ্বলতেছে, প্রতিনিয়ত পাচ্ছে না যেন নাগামরিচের মতো জ্বলতে জ্বলতে তার জীবন চলে যাচ্ছে। আর এই জ্বলা কবে যে থামবে, কোথায় যে থামবে, সেটা একমাত্র মিমই ভালো বলতে পারবে। মিম নিজেকে খুব জ্ঞানী, গুণী, সৎ এবং সুন্দরীভাবে জনগণ কমেন্টসে সে সব কিছু ভাবা বেরিয়ে দিয়েছে, এমন কেলানি দিয়েছে কমেন্টসে যে কমেন্ট বক্স অবশেষে বন্ধ করে রেখেছে এই মিম। আর ওদিকে হলো আরেকজন আছে মিমের ভাসুর, অর্থাৎ বাবুর ভাই বেলাল। বেলাল হলো চরম একটা বেয়াদব ঠকবাজ। ও শুধুমাত্র ওর অসুখ বেধায় কিছু দর্শক ওর ভিডিও দেখে, যখনই ও ভিডিওতে ভিউ কম আসতে থাকে তখনই নিজ বউকে ক্যামেরার সামনে এমন নোংরা ব্যবহার করবে, এমন ইজ্জতহীন ব্যবহার করবে, বউটাকে একেবারে হেনস্থা করে সারে, বউটাকে একেবারে মাটির সাথে সব কিছু ইজ্জত লুটিয়ে দিয়ে সে ভিডিও করে টাকা ইনকাম করে। আর নিজের মা, নিজের শ্বশুরবাড়ি, কাউকেই সে ছাড় দেয় না ভিডিও তৈরি করতে যেয়ে। নিজের চেহারার সঙ্গে ভিডিওগুলোর চেহারা খুব মিলিয়ে ফেলে। হ্যাঁ, ভালো লাগছে শারমিনকে। শারমিন তার শ্বশুর শাশুড়ির উপর বর্তমানে যে চিত্রটা তুলে ধরে রেখেছে, এই চিত্র যদি এভাবে তুলে ধরে রাখতে পারে, অবশ্যই শারমিন সবার মুখে মুখে এবং মন জয় করতে পারবে দর্শকদের, এটা বিশ্বাস। হ্যাঁ, শারমিন কথা বলে একটু বিশেষজ্ঞর মতো, আর শারমিনের হাজবেন্ড সেও কথা বলতে চায় সুন্দর করে, কিন্তু তার সমস্যা আছে উচ্চারণে, হয়তো বা আলাজিব্বাতেও। তো সব কিছু একটা মানুষের ভালো থাকে না, আবার খারাপও থাকে না, ভালো মন্দ মিলিয়েই একটা মানুষ। কিন্তু যেখানে ভালো অংশ
অংশটা বেশি সেখানে তাকে ভালো আমরা বলতেই পারি, আর যেখানে খারাপের অংশটা বেশি তাকে খারাপ হিসাবে আমরা দেখি। তো বন্ধুরা, ওদিকে নিশি কী করছে, নিশি সে পাশের ফ্ল্যাটের কে মরেছে, কে খুন হয়েছে, তার বাসায় কে যেন কলিং বেল টিপে চলে গিয়েছে, কাউকে দেখতে পায়নি, ইত্যাদি ইত্যাদি ভূতুরে ভূতুরে একটা গল্প এনে ভূত মার্কা একটা চেহারা পজিশন তৈরি করে সে কী অবস্থায় গল্প দিতে বসছে। আমরা যেন ইউটিউবে এদের গল্প শুনতে বসি, ইউটিউবে এরা বানিয়ে বানিয়ে স্ক্রিপ্ট তৈরি করে আমাদের গল্প শোনাবে, আমরা যেন ওদের চেহারা দেখব আর সেই সব কাল্পনিক গল্পগুলা সত্যি মনে করে তাদেরকে ডলার দিব। এরা এমন ভাব করে এদের ডলার দেওয়া যেন আমাদের একটা দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা আছে। এরা তাদের কলিং বেল টিপে কাউকে দেখতে পেল না, সিকিউরিটির কাছে গেল, পাশের বাসায় লাশ দেখলো, আমি দুপুরে স্বামীকে ভাত দিচ্ছিলাম, এগুলা নিয়ে গল্প করে আসলে আমাদের কি বোঝায়? আমরা কি এতটাই বোকা, এতটা